সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পেয়ারার আরও একটি নতুন ভিডিওতে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম থাই N7 পেয়ারা চাষ পদ্ধতি এবং তার বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন বিষয়। আজ আমরা গোল্ডেন 8 পেয়ারার চাষ পদ্ধতি সম্পর্কে জানব, বাজারজাত পদ্ধতি সম্পর্কে জানব, চারা রোপণ থেকে শুরু করে A to Z সকল বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আজ আমরা এসেছি বাবুল ভাইয়ের পেয়ারা বাগানে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এগ্রিকালচার টিভির কথা করিব বর্ণন, কৃষি প্রধান দেশ হইল আঙ্গ বাংলাদেশ, মাছে ভাতে বাঙালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি এখন কি কাজ করছিলেন? আমি এখন এখানে এই যে পেয়ারা একসাথে তিনটে করে আসে, হ্যাঁ, তিনটে করে আসলে ওইটা পুষ্টল হয় না, সেক্ষেত্রে আমি ওইটাকে ভেঙে দিচ্ছি। মানে হচ্ছে যে এই যে একটা শাখায় যদি তিনটে পেয়ারা আসে তাহলে এখানে বান্ধাও যায় না এবং হচ্ছে সেটা পুষ্টলও হয় না। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি সুন্দর করে ওদের দুটো ভেঙে দিয়ে আমি একটা করে রাখছি, মানে একটা পাশে এক একটা পাশে এক একটা, তিনটে করে রাখলে আমার সমস্যা। আচ্ছা, যাই হোক, এই যে এই পেয়ারার এই জাতটার নাম কি? গোল্ডেন 8। গোল্ডেন 8 পেয়ারা। এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু পেয়ারা অলরেডি ধরে আছে, একটু বড় একটু ছোট, আবার দেখছি এখানে পেয়ারা হচ্ছে, আবার এই যে এখানে নতুন পাতা বের হচ্ছে। আসলে এর মহত্বটা কি? কেন একই সাথে একই গাছে পেয়ারার নতুন কুড়ি দেখা যাচ্ছে, ছোট পেয়ারা দেখা যাচ্ছে, একটু বড় পেয়ারা দেখা যাচ্ছে, আবার নতুন পাতা বের হচ্ছে, আবার এই যে এখানে ফুলও দেখা যাচ্ছে, ফুল হচ্ছে আর একটা আবার আসছে। হ্যাঁ, আবার একটা আসছে। মানে এর বিষয়টা কি? একটা গাছে তো এরকম হয় না। এটা হচ্ছে যে 12 মাস এককালীন হওয়ার কারণে এটা পর্যায়ক্রমে আসতেই থাকে এবং আর আস্তে আস্তে বানতেই থাকতে এবং ভাঙতেই থাকতে হয়। মানে এটা হচ্ছে তাহলে গোল্ডেন 8 12 মাস পেয়ারা থাকবে। আচ্ছা, তা এই 12 মাসি পেয়ারা মানে চিনার বৈশিষ্ট্য কি এটা যে একই গাছে বিভিন্ন একই গাছে ওই যুগা যখন বড় হয় এগুলো ভাঙার পরে একই গাছে একভাবে ফুল আসতেই থাকে, ফুল টুকটাক আসতেই থাকে, আর ফল বড় থাকে ছোট থাকে, সব রকমই থাকে। মানে 12 মাসে এটা 12 মাসই আসতে থাকে। এই কারণে হচ্ছে যে এটাকে 12 মাসি পেয়ারা বলা হয়। আচ্ছা, আপনি এর আগে কি করতেন? আমি এর আগে আখ চাষ, ধান চাষ, পাট চাষ, এই সব চাষেই ছিলাম। এই জমিটা আগে কি ছিল? এই জমিতে আগে এক সময় কলা ছিল, তারপরে পাট করেছি, কিন্তু পাটটা বোনার পরে দেখতাম মারা যাওয়ার পরে আমি এই চাষটা তেমন ডেভেলপ পাইনি। তখন আমার মনের ভিতরে হয়েছিল যে আমি একটা বাগান করবো সুন্দরভাবে, এবং সব জায়গায় দেখেছি, সাক্ষাৎকার নিয়েছি। তারপরে সবাই বলেছে যে গোল্ডেন 8টাই সবচেয়ে লাভজনক, আর এবং বাজারজাত হতে এটাই বেশি, সবাই চাহিদা বেশি ওই গোল্ডেন 8টা, এবং মিষ্টি বেশি এই পেয়ারাটাই। অন্যান্য পেয়ারা হচ্ছে মিষ্টি বেশি। আপনি এটা কতদিন যাবত লাগিয়েছেন? আমি এটা এই 16 মাস 18 মাস লাগাইছি। মানে চারা মানে রোপণের কতদিন পরে আপনার কাছে ফুল এসেছে? চারা রোপণের 3 থেকে 3 মাস পরেই ফুল আসা শুরু করেছে, কিন্তু আমি ওই সময় রাখি নাই। কাজে লেগে পড়ে, বেকারত্ব দূরীকরণ করতে কিন্তু হবে, দেশের চোখে দশের চোখে মাথা উঁচু রবে। আচ্ছা, আপনার এই জায়গায় কতটুক জায়গা? আমার এখানে 2 বিঘা জায়গা। 2 বিঘা জায়গা। 2 বিঘা জায়গায় কতটুক চারা লাগানো? 300 চারা লাগানো আছে। 1 বিঘায় কতটুক মানে কয়টা চারা লাগাতে হয়? 1 বিঘায় হচ্ছে যে 150। আপনার এই পেয়ারা আপনি কি কখনো খেয়েছেন? আমি তো খেয়েই থাকি। মানে কিরকম বিষয়টা কেমন? আপনি একটা পেয়ারা ছেড়েন দেখি। আমি তো সবসময় পেয়ারা খেয়েই থাকি, এবং এটা খুব সুন্দর মিষ্টি। আমি খাই নাকি? হ্যাঁ, খান, খেতে পারেন অবশ্যই। আর আছে যে তাহলে 1 বিঘা জমিতে কতটা গাছ লাগে? 150টা লাগে, 6 লাগানো। কত হাত অন্তর লাগানো? 6 হাত লাগানো। 6 হাত অন্তর লাগানো, মানে স্কয়ার। হ্যাঁ, স্কয়ার। যদি হচ্ছে যে 6 হাতের কম লাগায়, কেউ যদি বেশি ফলনের আশায়? 6 হাতের বেশি কম লাগালে বেশি লাগবে, 180টা লাগবে। তাতে কেমন হবে? তাতে কি গাছের কোনো সমস্যা হবে? তখন গাছ একটু বড় হওয়া যাবে, তখন ওর সমস্যা হবে এবং গাছগুলো ঝড়ায় যাবে। সুপ্রিয় দর্শক, আসলে পেয়ারা খুবই মিষ্টি, এবং আমরা যেরকম নারকেল খাইলে যেরকম কসমস কসমস শব্দ হয়,
এই পেয়ারায় কিন্তু সেরকম শব্দ আছে। তো নিঃসন্দেহে আপনার বাজার থেকে গোল্ডেন 8 জাতের এই পেয়ারাটা কিনে খেতে পারেন, আসলে অনেক সুস্বাদু। তা আমি যে প্রশ্নটা করছিলাম, যদি কেউ ঘন লাগায় তার থেকে গাছের কোনো সমস্যা হয়? ঘন লাগালে যখন গাছটা বাড়বে, তো বাড়ার পরে ওই গাছটাই তখন সমস্যা হবে, এবং ঘন লাগালে ওর চর্চাটা করতেও সমস্যা হবে এবং ওর ফলনও কমে যাবে। আচ্ছা, আপনার এই পেয়ারা গাছ লাগানোর পরে বা এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, সুপ্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই গাছের জাপ, সম্ভবত জাপ না মাকড়সার জাল, এইগুলো লাগছে। এই যে, তো এর জন্য কি আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি? হ্যাঁ, এর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। দেখেন একটা আর উঠছে না, এটা মারা গেছে। আমি বেনিফিট নামে একটা কীটনাশক আছে, ওটা মেরেছি, মারার পরে এরকম সব মরে গেছে। বেনিফিটটা কিভাবে দিয়েছেন? বেনিফিটটা স্প্রে করেছি, স্প্রে করেছেন, পাতা উঁচু করে করে ওখানে ওখানে মেরে দিয়েছি। দিনের পরে এখন সবগুলো থেমে গেছে, মারা গেছে। এই জন্য কিন্তু সাদা ওইটা তো যাবে না। এই দাগগুলো কিসের? ওই দাগগুলো একটা ছত্রাকনাশক, মানে এখন বর্ষার সময় তো সেই ক্ষেত্রে এরকম হয়েছে। তো এটা কি গাছের জন্য ক্ষতিকর না? ওটা গাছের জন্য তেমন ক্ষতিকর নয়। এই গাছটা তো অনেক উঁচু হয়ে গেছে, এইগুলো ভেঙে দেওয়া দরকার না? শাখাগুলো এখন ভেঙে দেবো, দিলে এখান থেকে আবার দ্বিতীয় আবার আসবে। একটা ভেঙে দিলে 2, 3, 4টি করে আসবে। এ যাবৎ আপনি কতবার, 16 মাস বলছিলেন যে 16 মাস আপনি পেয়ারা করেছেন, এ যাবৎ কতবার হচ্ছে যে পেয়ারা বিক্রি করেছেন? এই তো রানিং বেচতেই থাকি, যেহেতু 12 মাসের পেয়ারাটা রানিং বেচতেই থাকি সবসময়, ওটা ওইভাবে একবারে ভাঙা হয়। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাবো যে এই যে পেয়ারা বাগান, 1 বিঘা পেয়ারা বাগান থেকে মানে গড় অ্যাভারেজ মাসিক কত টাকা ইনকাম করা সম্ভব? মাসিক 10,000, অর্থাৎ বছরে 1,20,000 টাকার মতো। জি, তাহলে তো অনেক ভালো ভালো লাভজনক। অন্যান্য চাষটা আপনার এই যে জমিতে দেখতে যে যে ঘাস হয়েছে, এটা কেন? এই ঘাসটা বর্ষার সময়, তো বর্ষার সময় এটা হয়, সেক্ষেত্রে আমার মারার জন্য আমি এই যে বিষ প্রয়োগ করেছি, এটা আমার মারা যাবে। এখন গেলে আমি পরিষ্কার করতে নিয়ে যাবো। আচ্ছা, আপনার কাছে আমি আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কোনো নতুন চাষি যদি পেয়ারা চাষ করতে চায়, তাহলে প্রথম চারা রোপণ করার পরে চারা রোপণ করার পদ্ধতিটা কি, আসলে কিভাবে চারা রোপণ করতে হয়? প্রথম রোপণ করার মধ্যে জমিটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে সেটাকে জমির পরিমাপটা মেপে এবং লাইন সুন্দর করে নিয়ে সুতলে টাঙা নিতে হবে। নিয়ে চারাটা যত স্কোয়ার ফুট দূরে দূরে লাগাবো সেই নির্ণয় করে সেভাবে লাগাতে চলে যাচ্ছে। এই চারা আপনি কোথা থেকে কিনছেন? আমি এটা কিনছি তিলেচাঁদপুর থেকে, ঝিনাইদহ জেলায় কালীগঞ্জ উপজেলা তিলেচাঁদপুর গ্রাম থেকে। কত টাকা পিস কিনছেন? 30 টাকা পিস নিয়েছিল আমার কাছ থেকে। 30 টাকা পিস। আপনি যতগুলো চারা কিনছিলেন, কতটা চারা কিনছিলেন? 300 চারা কিনছিলাম। 300 চারা কিনছিলেন, মারা গেছিল একটাও? না, মারা যায়নি। ওই যে কয়টা ভেঙে গেছিল, যে দেশাল হয়ে গেছে, ওইগুলো ওখানে মারা যায়নি। চারা রোপণ করার পরে মানে কোন কোন জাতীয় সার দেওয়া বাধ্যতামূলক, যে সারগুলো দিলে আপনার গাছটা ভালো সতেজ হবে এবং গাছটা ভালো আছে যে দ্রুত বৃদ্ধি পাবে? চারা রোপণ করার পরে ফসফেট, পটাশিয়াম আর ইউরিয়া। গাছ প্রতি কতটুকু করে দিতে হয়? এই 100-200 গ্রাম করে। গ্যাসে একদম গড়ে না একটু বেশি? না, একটু দুধ দিয়ে দিতে হয়। একদম গড়ে দিলে ওর শিকড়ে সারি ইফেক্ট পড়ে নষ্ট হয়ে যায়। এর পরবর্তীতে আপনার প্রথম গাছ রোপণ করার পরে কোন পোকাটা আক্রমণ করছিল পেয়ারা গাছ? এই পোকাটা হচ্ছে যে ওই যে যারে বলে চিড়িং পোকা, ওই পোকাটাই বেশিরভাগ ওই সময়কার ক্ষতি করে। তারপর ওইটা লাগার পরে আপনি কি জাতীয় ওষুধ স্প্রে করছিলেন? ওটা লাগার পরে আমি প্রথমেই পাতা জাতীয় ওষুধ, যেমন ওই যে এমাকর, এইসব জাতের ওষুধ দিলে ওরা দ্রুতই চলে যায়। তার পরবর্তীতে যখন পেয়ারা এসেছে তখন আমি উন্নত জাতের যেমন ভলিউম, অ্যামিস্টার টপ, এইসব জাতীয় ওষুধ দিয়েছি। বেনিফিট, এ ধরনের ওষুধ আমি ব্যবহার করি। কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কোন ভিডিও দেখতে চান যাবেন কিন্তু লিখে। বাংলা মায়ের সন্তান আমি, গানে টানলাম ইটি। ইউটিউবে দেখতে থাকুন এগ্রিকালচার টিভি। ইউটিউবে দেখতে থাকুন
কালচার টিভি। আচ্ছা, আপনি যে পেয়ারা চাষ শুরু করলেন, আপনি তো নতুন, অর্থাৎ 16 মাস ধরে আপনি নতুন পেয়ারা চাষ করছেন। এখন আপনার এই ভিডিও দেখার পরে কোনো নতুন চাষি যদি উদ্বুদ্ধ হয়ে পেয়ারা চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে সে যেন জমিটা সুন্দর করে চাষ করে নেয়, এবং চাষ করার আগে সে যেন ওই যে এঁটে মারা যে ওষুধটা ওইটা যেন প্রয়োগ করে জমিতে। প্রয়োগ করার পরে তারপর চাষ করবে, চাষ করে তারপরে সে যেন সুন্দর জাতের চারা কিনে তারপরে রোপণ করে। যেহেতু সবচেয়ে এই ফসলটাই সবচেয়ে মায়ের হচ্ছে জাতের সমস্যা। অর্থাৎ কেউ যদি সরলতার সুযোগ নিয়ে কেউ যদি 2 নম্বর চারা দিয়ে দেয়, না, তাহলে তার থেকে বড় লস আর নেই। অধিকাংশ চারা বিক্রেতারা ওরা জালিয়াতি করে, কেননা ওদের অনেক সমস্যা। যেমন ওরা নিজেদের ব্যবসা করার কারণে, ব্যবসা লাভবান হওয়ার জন্য একটা ক্রেতা লস খাক সেটার দিকে তাকায় না। অনেক অনেক অসাধু ব্যবসায়িক আছে, কিন্তু সেই ক্ষেত্রে সেটা যাচাই করতে হবে যে আমি যাতে সুন্দর জাতের পেয়ারা রোপণ করে লাভবান হতে পারি। এর বাজারজাতকরণটা কেমন? যদি বর্ষা হয় বা আছে যে অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কি পেয়ারা বিক্রি করা যায়, না এর কোনো সংরক্ষণের কোনো পদ্ধতি আছে? না, এর সংরক্ষণের পদ্ধতি হয়। এখানে প্রাকৃতিক দুর্যোগের অবস্থার ভিতরে যদি পেয়ারা ভাঙার মতো হয় তাহলে ভেঙে বাজারজাত করতে হবে। তা বাজারজাত হচ্ছে যে কি কখনো মানে দাম উঠানামা করে? হ্যাঁ, অবশ্যই ওঠানামা করে। যেহেতু এই এখন থেকে যেমন এই যে এখন চলছে ভাদ্র মাস, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ পর্যন্ত পেয়ারার দামটা ক্রমেই বৃদ্ধি হবে। এখন আগে ছিল 10 থেকে 12 টাকা, 8 টাকা 9 টাকাও বিক্রি করতে হয়েছে। আষাঢ় মাসে যেহেতু ওই সময়টায় পেয়ারা দাম কম থাকে, কারণ ওই সময়টায় পর্যাপ্ত পরিমাণ হয়। এখন যেরকম গাছে কম। আমাদের ঝিনাইদহ জেলার এই উপজেলা জুড়ে বা পুরো ঝিনাইদহ জেলা জুড়ে আগে তো এরকম পেয়ারা চাষ হতো না। না, হতো না। হঠাৎ করে এই পেয়ারা চাষ বা ড্রাগন চাষ বা অন্যান্য চাষের দিকে মানুষ কেন আস্তে আস্তে ঝুঁকে পড়ছে? এর আসলে সুবিধাটা কি? বিভিন্ন চাষ করেছে, তারপরে এটা হচ্ছে যে বিশেষ করে মনে একটা চাহিদা যে আমি একটা সুন্দর বাগান করব, সেই বাগানের পরিচর্যা করব, আমি বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করব না। এখানে একটা আসলে ফলের চাষ করতে একটা মজাই লাগে। অর্থাৎ মোটামুটি বলা যাচ্ছে যে আপনি এই চাষবাস করে এখন যথেষ্ট পরিমাণে সফলতার দিকে যাচ্ছেন, এবং এই চাষের জন্য আপনি অন্যান্য নতুন চাষিদের উদ্বুদ্ধ করছি। তো ঠিক আছে বাবুল ভাই, ভালো লাগলো আপনার পেয়ারা বাগানে ঘুরে, এবং পেয়ারা খেয়েও ভালো লাগলো। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে প্রতিবেদনটি দেখালাম, এই প্রতিবেদনটি করা হয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের বাবুল বিশ্বাসের পেয়ারা ক্ষেত। আজকে আমরা দেখালাম এই পেয়ারা চাষ গোল্ডেন 8, এই পেয়ারা চাষের A to Z চাষ পদ্ধতি সহ, কীটনাশক পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি সহ, বাজারজাতকরণ পদ্ধতি এবং নতুন চাষিদের জন্য কিছু উপদেশ সহ বিভিন্ন ধরনের A to Z একটি পূর্ণাঙ্গ ভিডিও করার আমরা চেষ্টা করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের প্রতিবেদন থেকে, দয়াপুরের এই মাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এগ্রিকালচার টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য ভিডিও দেখতে থাকুন। আজ চলে যাচ্ছি, তবে ফিরে আসবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।